সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তাহলে চলো আজকের ক্লাসে। শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসের পাঠ পরিচিতি ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। এটি আমাদের এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ের আর্থিক বাজারের আইনগত দিকসমূহের কয়েকটি আইন নিয়ে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। প্রথমে দেখে নেওয়া যাক আমাদের আজকের ক্লাসের শিখন ফল কি আছে, অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা কি কি জানতে পারবে বা শিখতে পারবে। আজকের ক্লাস শেষে তোমরা আর্থিক বাজার নিয়ন্ত্রণের জন্য কি কি আইন রয়েছে তা জানতে পারবে। পুঁজিবাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। হস্তান্তরযোগ্য দলিল আইনের কার্যাবলী বর্ণনা করতে পারবে এবং বৈদেশিক বিনিময় আইনের কার্যাবলী বর্ণনা করতে পারবে। তো প্রথমে যাওয়া যাক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যারা বিভিন্ন ধরনের সিকিউরিটিজ এবং এর লেনদেন সম্পর্কিত বিভিন্ন কার্য প্রক্রিয়ার নিয়ম কানুন ও আইনের বাস্তবায়ন ও প্রয়োগ করে থাকে। এখানে তোমাদের জেনে রাখা প্রয়োজন, সিকিউরিটিজ বলতে শেয়ার বাজারে লেনদেন হয় এরকম বিনিয়োগ হাতিয়ারগুলোকে বোঝাবে, যেমন শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। এগুলোকে একত্রে সিকিউরিটিজ বলা হয়। এরপরে বলা হয়েছে যে সিকিউরিটিজে বিনিয়োগকারীদের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ, মূলধন বাজারের উন্নয়ন, নিয়ন্ত্রণ এবং সিকিউরিটিজ কিভাবে ইস্যু করতে হবে ইত্যাদি বিষয়ে বিধান প্রণয়নের উদ্দেশ্যে তৎকালীন রাষ্ট্রপতি 1969 সালে সিকিউরিটি ও এক্সচেঞ্জ অধ্যাদেশ জারি করে। অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে আছে যে কত সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ জারি হয়। এটার উত্তর হবে 1969 সালে। সিকিউরিটিজ অ্যান্ড অধ্যাদেশ এক্সচেঞ্জ অধ্যাদেশ অনুযায়ী কমিশনের উদ্দেশ্যসমূহ কার্যাবলী নিম্নরূপ: 1 নাম্বার, বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ, পুঁজি ও সিকিউরিটি বাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণ করাই হলো কমিশনের দায়িত্ব ও কার্যাবলী। 2 নাম্বার, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমরা মনোযোগ দিয়ে একটু শুনে নেই। স্টক এক্সচেঞ্জ, স্টক ডিলার, স্টক ব্রোকার, বিনিয়োগ পরামর্শদাতা, মার্চেন্ট ব্যাংক এবং পুঁজিবাজারের স্বার্থ ব্যতীত অন্যান্য পক্ষসমূহের কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 3 নম্বরে বলেছে নির্ধারিত ফি এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জ নিবন্ধন। 4 নম্বরে বলেছে মূলধন সংগ্রহের উদ্দেশ্য শেয়ার ইস্যু সমূহ অনুমোদন ও নিয়ন্ত্রণ। 5 নম্বরে বলেছে মূলধন বাজারের যাবতীয় লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতকরণ। 6 নম্বরে বলেছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হিসাব পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা। 7 নম্বরে বলা হয়েছে কমিশন গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন বিধান চালু করতে পারবে। 8 নম্বরে বলেছে যদি কেউ কমিশনের আইন অমান্য করে সেক্ষেত্রে কমিশন জরিমানা সহ অর্থদণ্ড দিতে পারবে। অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে BSEC বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি কি কাজ করবে তার একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন বা অধ্যাদেশ কেউ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ পর্যায়ে আমরা দেখব আর্থিক প্রতিষ্ঠান আইন 1993।
আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 অনুসারে আর্থিক প্রতিষ্ঠান বলতে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায়, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, গৃহ নির্মাণের ক্ষেত্রে ঋণ দান করে এমন প্রতিষ্ঠান এবং ইজারা ব্যবসায়ে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহকে আর্থিক প্রতিষ্ঠান বলে। আবার মূলধন বাজারে শেয়ার, ঋণপত্র, সিকিউরিটি ক্রয় বিক্রয়ে সহযোগিতা করে এরকম স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক সমূহকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়। আমরা ছাত্ররা সাধারণত আর্থিক প্রতিষ্ঠান বলতে শুধু ব্যাংককেই বুঝি। আসলে আর্থিক প্রতিষ্ঠান বলতে শুধু ব্যাংককেই বোঝা না, আর্থিক প্রতিষ্ঠান বলতে ব্যাংকের পাশাপাশি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও বুঝিয়ে থাকে। তাহলে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হলো ওই সকল প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানগুলো জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে না, কিন্তু ব্যবসা বাণিজ্য, গৃহ নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকদেরকে ঋণ প্রদান করে। তাহলে এই নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইনটা রয়েছে সেটা হলো আর্থিক প্রতিষ্ঠান আইন 1993। তো আমরা দেখি এই আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 অনুযায়ী কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কি কি কাজ রয়েছে সেটা আমরা এখানে একটু ব্যাখ্যা করব। তাহলে আর্থিক প্রতিষ্ঠান আইনের উল্লেখযোগ্য কাজ বা বৈশিষ্ট্য হচ্ছে: 1. ব্যবসা করার জন্য আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত বা নির্দিষ্ট ফি এর বিনিময়ে লাইসেন্স প্রদান করা, অর্থাৎ এদেরকে নির্ধারিত ফি দিয়ে যারা এই ব্যবসা করতে চায় বা কাজ করতে চায় তাদেরকে লাইসেন্স প্রদান করতে হবে। 2 নম্বরে বলেছে দেশের ভেতরে এবং বাইরে কোনো শাখা খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অর্থায়ন ব্যবসায়ে নিয়োজিত সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তদন্ত করতে পারবে। 4 নম্বরে বলা হয়েছে এই আইন অনুযায়ী যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ন্যূনতম মূলধন কত হবে তা নির্ধারণ করতে হবে বা নির্ধারণ করা। এবং 5 নম্বরে কি আছে? 5 নম্বরে বলা হয়েছে এই আইন অনুযায়ী যে কোনো আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নির্দেশে যে কোনো তথ্য প্রমাণের জন্য দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি কারো কাছে কোনো তথ্য চায় তাহলে আর্থিক প্রমাণের জন্য সেই তথ্যটা অবশ্যই তাকে উপস্থাপন করতে হবে। আমানতের উপর সর্বোচ্চ সুদের হার বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিবে। গ্রাহক যদি কোনো আমানত রাখে তাহলে সেই আমানতের সর্বোচ্চ সুদের হার কত হবে সেটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিবে। 7 নম্বরে বলা হয়েছে এই আইন অনুযায়ী যে কোনো সময় বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন ও অপরাধের জন্য অর্থদণ্ড আদায় করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি যে কোনো সময় এ সকল আর্থিক প্রতিষ্ঠান, সেটা ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হোক অথবা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হোক, এই প্রতিষ্ঠানটা সেই পরিদর্শন করতে পারবে এবং এদের যে কোনো অপরাধের জন্য বাংলাদেশ ব্যাংক এদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করতে পারবে। এটি ছিল আর্থিক প্রতিষ্ঠান আইনের মূল বিষয়বস্তু। এরপরে আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1981। প্রথমে আমরা জেনে নিই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কি বা হস্তান্তরযোগ্য বিনিময় দলিলগুলো কি কি। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ফলে হস্তান্তরযোগ্য দলিলের উদ্ভব হয়েছে। যে চুক্তির ভিত্তিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য লিখিত, স্বাক্ষরিত ও শর্তহীন প্রতিশ্রুতি প্রদান করা হয় তাকে হস্তান্তরযোগ্য দলিল বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে। যেমন চেক, প্রমিসরি নোট, বিনিময় বিল ইত্যাদি। এগুলো হলো হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তাহলে এই ঋণের দলিলসমূহ হস্তান্তর করার জন্য বা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইনটা আমাদের দেশে বলবৎ আছে সেটা হলো হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। চলো আমরা এই আইনের বৈশিষ্ট্য বা এই আইনের কর্মকাণ্ডগুলো আমরা একটু দেখে নিই। হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: 1. এটি লিখিত, স্বাক্ষরিত ও শর্তহীন হতে হবে। 2 নম্বর, দেনা পরিশোধের জন্য নগদ অর্থের মতো ব্যবহার করা সম্ভব বা ব্যবহার হবে। 3 নম্বর বলেছে এতে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। 4 নম্বরে বলেছে
এটি লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করবে। আরও কিছু বৈশিষ্ট্য হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে রয়েছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। 5 নম্বরে বলেছে আইনের মাধ্যমে এটি এক হাতে অন্য হাতে হস্তান্তরিত হতে পারে। 6 বলা হয়েছে হস্তান্তরযোগ্য দলিলের অর্থ অবশ্যই বিহিত মুদ্রায় অর্থাৎ দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। হস্তান্তরযোগ্য দলিলের অর্থ নির্দিষ্ট সময় পর বা চাহিদা মাত্র পরিশোধ করতে হবে। 8 নম্বরে বলা হয়েছে হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে অর্থ আদায়ের জন্য ধারককে এর উপস্থাপন করার প্রয়োজন পড়ে। এর অর্থ হলো যার কাছেই হস্তান্তরযোগ্য দলিলটি থাকবে তাকে এটা উপস্থাপন করতে হবে। যেমন তোমার কাছে যদি একটি চেক থাকে, এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এবং এই দলিলের টাকা সংগ্রহ করার জন্য এই চেকটা তোমাকে ব্যাংকে যথাযথভাবে উপস্থাপন করার প্রয়োজন হবে। এবং সর্বশেষ 9 নম্বরে বলা হয়েছে সকল প্রকার হস্তান্তরযোগ্য দলিলই ঋণের প্রমাণপত্র হিসেবে কাজ করবে। আমাদের আজকের সর্বশেষ আইনটি বীমা আইন 2010 বা ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010। তো প্রথমে আমরা জেনে নিই আসলে বীমা কি এবং বীমা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জীবন, সম্পদ এবং ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন রকম ঝুঁকির হাত হতে আর্থিকভাবে রক্ষার ব্যবস্থাই হলো বীমা। বীমা হচ্ছে ঝুঁকি মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রকৃত অর্থে বীমার মাধ্যমে কোনো নির্দিষ্ট ঝুঁকির ফলে সৃষ্ট ক্ষতিকে বিভিন্ন ব্যক্তির মধ্যে বন্টন করে দেওয়া হয় বা বন্টন করা হয়। তো এই বীমা ব্যবসায়ের সাথে যারা সংশ্লিষ্ট, এখানে বীমা গ্রহীতা, বীমা কোম্পানি এবং এদের এজেন্ট, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ বীমা উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। আর বীমা উন্নয়ন কর্তৃপক্ষ এই বীমা আইন 2010 সালের মাধ্যমে এ সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশে বীমা ব্যবসায়ের পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয় 2010 সালের বীমা আইন অনুসারে। 2010 সালের বীমা আইনের 5-1 ধারায় বীমাকে প্রধানত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো 1 নম্বর সাধারণ বীমা, 2 নম্বর অগ্নি বীমা এবং 3 নম্বর নৌ বীমা। বীমা আইন 2010-এর উল্লেখযোগ্য কিছু দিক নিয়ে আমরা এখন আলোচনা করছি। 1, বীমা কোম্পানিকে নিবন্ধিত হতে হবে, অর্থাৎ নিবন্ধিত হওয়া ছাড়া কোনো প্রতিষ্ঠানের পক্ষে বীমা ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। আর এই নিবন্ধনটা দিয়ে থাকে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক। 2 নম্বর বলা হয়েছে বাংলাদেশের জীবন বীমা কোম্পানির ন্যূনতম মূলধন 30 কোটি এবং নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ন্যূনতম 40 কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রয়োজন, যার 60% উদ্যোক্তা কর্তৃক এবং 40% জনসাধারণের নিকট থেকে পূরণের জন্য উন্মুক্ত থাকবে। অর্থাৎ এখানে সাধারণ বীমার ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন কত হবে এবং জীবন বীমার ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন কত হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং এর কত অংশ কে সরবরাহ করবে সেটাও নির্দিষ্ট করা হয়েছে। 3 নম্বর, এটি নির্দিষ্ট হারে প্রিমিয়াম ও পুনর্বীমার জন্য নিয়ম প্রচলন থাকে। একটি নির্দিষ্ট হারে প্রিমিয়াম এবং পুনর্বীমার জন্য নিয়ম প্রচলন থাকবে, অর্থাৎ কি হারে প্রিমিয়াম আদায় করা হবে এবং পুনর্বীমা কিভাবে করা হবে সেটার একটা প্রচলন থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে বীমা কোম্পানিগুলোকে আইন স্বীকৃত কোম্পানি দ্বারা নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে, অর্থাৎ বীমা কোম্পানিগুলো প্রতি বছর যে আর্থিক বিবরণী প্রস্তুত করবে সেই আর্থিক বিবরণীগুলো একটি স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক নিরীক্ষা করাতে হবে। সরকারের প্রয়োজনে গেজেট প্রকাশের মাধ্যমে পরিশোধিত মূলধনের পরিমাণ হ্রাস ও বৃদ্ধি করতে পারবে। এটা সহজ বৈশিষ্ট্য, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে রয়েছে বৈদেশিক বিনিময় আইন 1947। এটা একটা গুরুত্বপূর্ণ আইন। আমরা যে বৈদেশিক মুদ্রাগুলো দেশের অভ্যন্তরে ক্রয় করি এবং বিক্রয় করি, এই বৈদেশিক মুদ্রা দেশের অভ্যন্তরে ক্রয় বিক্রয় করার জন্য যে আইনটা প্রচলিত রয়েছে সেটাকে বলা হয় বৈদেশিক মুদ্রা আইন 1947। আমরা দেখে নিই এই আইনে কি রয়েছে বা এই আইনের বৈশিষ্ট্যগুলো কি। সাধারণত এক দেশের মুদ্রাকে অপর দেশের মুদ্রায় রূপান্তর করাকে বৈদেশিক বিনিময় বলে। সরকার কর্তৃক বৈদেশিক মুদ্রার যথাযথ ব্যবস্থাপনার জন্য প্রণীত সকল আইন কানুন এবং
গৃহীত কার্যক্রমকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বলে। বৈদেশিক দেনা পরিশোধ, বৈদেশিক বিনিময় ও আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনার জন্য বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947 প্রণয়ন করা হয়। এই আইনের মাধ্যমে যেসব বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হয় তা নিম্নরূপ। প্রথমত, অনুমোদিত ডিলার ব্যতীত কোনো প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবে না। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক এবং মানি এক্সচেঞ্জ সমূহ বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারে বা ক্রয় বিক্রয় করতে পারে। 2 নম্বরে বলা হয়েছে বাংলাদেশি মুদ্রা ব্যতীত যে কোনো মুদ্রাকে বৈদেশিক মুদ্রা হিসেবে বিবেচিত করা হবে, অর্থাৎ এখানে বৈদেশিক মুদ্রা বলতে কাকে বোঝাচ্ছে তার সংজ্ঞা দেওয়া হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে বৈদেশিক মুদ্রার মজুদ ও ক্রয় বিক্রয় এবং আমদানিকৃত পণ্যের জন্য বৈদেশিক মুদ্রা পরিশোধ নিয়ন্ত্রণ করা হবে। 4 নম্বরে বলা হয়েছে বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা প্রভৃতি যে কোনো প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ক্রয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করা যাবে। 5 নম্বরে বলা হয়েছে এই আইনের অধীনে বৈদেশিক মুদ্রা বলতে সকল প্রকার কয়েন, টাকা, ব্যাংকনোট, মানি অর্ডার, ড্রাফট, ট্রাভেলার চেক, লেটার অফ ক্রেডিট, বিনিময় বিল, প্রতিজ্ঞাপত্র ইত্যাদি বিনিময়কে বোঝাবে। অর্থাৎ যেই উপকরণগুলোর কথা এখানে বলা হয়েছে এই সবগুলোর বিনিময়কেই বৈদেশিক বিনিময় হিসেবে অভিহিত করা হবে। সিকিউরিটিজ বলতে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এবং সরকারি সিকিউরিটিকে বোঝায়। তারপর বলছে সরকারের অনুমতি ব্যতীত কোনো আমদানি রপ্তানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবে না। অর্থাৎ যেই সকল বাণিজ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারের অনুমোদন নেই সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিনিময় করা যাবে না। সরকার যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের নিকট বৈদেশিক মুদ্রার তথ্য চাইতে পারে এবং উক্ত প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য থাকবে। 9 নম্বরে বলা হয়েছে কোনো ব্যক্তি বৈদেশিক মুদ্রা বিনিময় আইনে অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা যাবে, প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করা হবে। 10 নম্বরে বলা হয়েছে সরকার প্রয়োজন মনে করলে এই আইনের যে কোনো ধারা, উপধারা গেজেট করে সংশোধন ও বিয়োজন করতে পারে। তো এই ছিল আমাদের বৈদেশিক বিনিময় আইন। এতক্ষণ আমরা বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেছি, এবার দেখি আমরা বাড়িতে কি কাজ করব। আমি ছোট্ট একটা উদ্দীপক দিচ্ছি, এই উদ্দীপকটা তোমরা অবশ্যই বাড়িতে কমপ্লিট করবে। জনাব রাসেল একজন ব্যবসায়ী, তিনি প্রচুর অর্থের মালিক। তিনি তার এলাকায় বেকার যুবকদের ও ছোট ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সহজ শর্তে ঋণ প্রদান করে। ঋণের টাকা অনেক যুবকের জীবনের ভাগ্য পরিবর্তন ঘটে। বেকার থেকে তারা ছোট ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করে। জনাব রাসেলের উদ্যোগকে স্বাগত জানিয়ে তার 10 জন বন্ধু অংশীদারির ভিত্তিতে একটি ব্যাংক খোলার সিদ্ধান্ত নেয়। নিবন্ধনের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলেও কর্তৃপক্ষ আবেদন প্রত্যাখ্যান করে। তাহলে এখন প্রশ্নগুলো হলো অংশীদারি আইনটি কত সালের? খ নম্বর অংশীদারি কারবারের 2টি বৈশিষ্ট্য লেখো। গতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত জনাব রাসেল প্রথম কোন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছিল ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত জনাব রাসেল ও তার বন্ধুদের ব্যাংক প্রতিষ্ঠান আবেদন প্রত্যাখ্যান হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা কমপ্লিট করে তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে জমা দিবে। ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। এই ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো, অথবা আমাদের জুম ক্লাসে তোমরা প্রশ্নগুলো করতে পারো। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে তোমাদেরকে উপকৃত করতে পারবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।